সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও, আমি এখানে শুরু করে দিব। বেশি সময় নিব না আর, তাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। ক্লাসটা বেশি বড় করব না। ওকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে মেবি আমরা ক্লাসে ফিরে আসছি, তাই না? অনেক দিন পরে বলতে গেলে কেন অনেক দিন পরে বললাম, কারণ প্রথমত গাইডলাইন সেশন এগুলো হচ্ছিল, কিন্তু এইভাবে না ফার্স্ট টাইম অনেক দিন পরে মনে হচ্ছে ক্লাসে ফিরে আসছি। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া এতদিন পরে একটা ক্লাস নিতে আসলেন। আচ্ছা, আচ্ছা, এই কথা বলার আগে আরো কিছু কথা বলে নেই। স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমাদের প্রথম ক্লাস, আমরা ইনশাল্লাহ একটু পড়াশোনার মধ্যে ফিরে আসতে চাচ্ছিলাম। যত কিছুই হয়ে যাক না কেন, যত সবাই তোমাদেরকে ডাক দিয়েছে, রাজপথে গেছো, এখন আমরা পড়াশোনায় ডাক দিব, এখন পড়াশোনায় ব্যাক করবা। তো এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত আমার কাছে মনে হয়। তো আস্তে আস্তে আমরা পড়াশোনা শুরু করব। তো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। আসলে পড়াশোনা গতিতে আনার জন্য, এই পড়াশোনা একটা গতি আনার জন্য, তার জন্য তোমাকে কিছু কাজ করা লাগবে। সেটা কি করা লাগবে? অ্যাটলিস্ট পড়াশোনার সাথে তাকে কানেকশন বাড়ানো লাগবে, তাই না? পড়াশোনা যে তুমি প্রথম দিনে চাইলা আজকে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেলবো, চাইলেই পারবা না। কারণ একটা জড়তা কাজ করতেছিল। মানে তোমরা যারা আন্দোলন করছো, কিন্তু আন্দোলন যারা করনি ভাইয়া, যারা বাসায় ছিলা, বা যারা বিশেষ করে মেয়েরা, অনেকই মেয়েরাই হয়তো বা বাসায় ছিল, সেই ক্ষেত্রে তারাও কিন্তু প্রতিনিয়ত তোমার মোবাইলে বারবার যে আল্লাহ কি হয়ে গেল না হয়ে গেল, আমার কোনো ভাই মারা গেল কিনা, আমার কোনো বোন মারা গেল কিনা, তারপরে প্রতিনিয়ত একটা ট্রমার মধ্যে ছিলা। সবাই কম বেশি, যারা রাজপথে ছিলা, যারা বাসায় ছিলা, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা কাইন্ড অফ বলতে গেলে প্রত্যেকটা মানুষ এক একজন যোদ্ধা ছিলাম, যে কোনো আপডেট কি হইলো না হইলো, কোনো বিপদ হলে একটু হেল্প করতে যাওয়া, এরকম একটা মাইন্ড সেট আপ ছিল আমাদের। এখন যেটা হলো যে এই সময়টা পার করে এখন যখন আমরা পড়াশোনা ব্যাক করতেছি, এখন ওই যে সেই আপডেট জানা, ওই যে সে অভ্যাসটা হয়ে যাওয়া, ওই যে প্রতিনিয়ত কি হচ্ছে নিউজগুলো প্রতিনিয়ত আপডেট দেখা, আসিফ ভাই কি করলো, নাহিদ ভাই কি করলো, সার্জেস কি করলো, এই যে এই ভাইরা কি করতেছে, এই জিনিসগুলো প্রতিনিয়ত দেখা, তারপরে হলো যে হাসনাত আব্দুল্লাহ কি করছে, এই জিনিসগুলোর মধ্যে আমরা যাচ্ছিলাম, তাই না? তো প্রত্যেকে এক একজন রাজনীতিবিদ হয়ে যাচ্ছিলাম, যেখানে যাই সেখানে রাজনীতি নিয়ে কথা। মনে হচ্ছিল তো আরে ভাই আমি তো আসিফ ভাইয়ের জায়গায় থাকতাম, আরে ভাই আমি তো নাহিদ ভাইয়ের জায়গায় থাকতাম, আরে ভাই আমি তো সার্জিস ভাইয়ের জায়গায় থাকতাম। এমন মনে হয় না? আরে ভাই আমি তো এই যে তোমাদের হলো যে মানে প্রত্যেকে মানে মনে হচ্ছে যে না আমি তো যোদ্ধা ছিলাম, আমি তো ওই জায়গায় থাকতাম, তাই না? তো প্রত্যেকে আমরা একজন রাজনীতিবিদ হয়ে যেতাম এতদিনে যা যা আমরা করছিলাম। আমার মনে হয় মানে খুব স্বাভাবিক এটা হওয়াটা, কারণ প্রতিনিয়ত খেতে বসলো এই রাজনীতি নিয়ে আলাপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করবে সেটা করবে, এরকম একটা যাচ্ছিল, তাই না? তো ওই জায়গা থেকে এখন আমাদের ভাইয়া কষ্ট হলেও পড়াশোনায় ব্যাক করতে হবে, ঠিক আছে? কারণ তুমি 3 মাস আগে কি লক্ষ্য রাখছিলা? 3 মাস আগে লক্ষ্য রাখছিলে যে কৃষিতে তোমার একটা সিট লাগবে, তার মাঝখানে তুমি দেশটাকে স্বাধীন করে ফেলছো। এখন তোমার লক্ষ্য আরো জোরালো হওয়া উচিত, যেহেতু তুমি দেশ স্বাধীন করতে পারছো, তাহলে তুমি কৃষিতে চান্স পাবাই পাবা, এটাই হওয়া উচিত। তোমার অসাধ্য সাধন করে ফেলছো, আর এটা কি কৃষিতে চান্স পাওয়া, এটা কি হাতের ময়লা একটা কাজ, এখানে চান্স পাবা না? অবশ্যই পাবা। এইটুকু বিশ্বাস রেখে আগে শুরু করা লাগবে। এখন শুরুটা করব কিভাবে ভাইয়া? প্রথমত আমি সবসময় একটা পরামর্শ দিই, আমি আজকে এক্সাম ব্যাচ পূর্ণাঙ্গ কোর্স মোটামুটি সবার সাথে আজকে কথা হচ্ছিল গাইডলাইন সেশনে, সবার সাথে কম বেশি। তো যে কথাটা আসছিল যে পূর্ণাঙ্গ কোর্সে এক্সাম ব্যাচের ওদের সাথে যে কথাগুলো নিয়ে আসছিল, তখন একটা পয়েন্ট আমি সবসময় অ্যাড করছিলাম ওখানে গুলার মধ্যে। সেটা হলো যে ভাইয়া তুমি অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন বা 4 দিন তোমার যা মন চায় তাই পড়বা। তোমার যা মন চায়, তোমার যদি পড়া বলতে গেলেন অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ, মানে যেগুলো কিসের মধ্যে রয়েছে বলতো ভাইয়া, যেগুলো আমাদের পরীক্ষা আসবে এমন জিনিসগুলো। আর যদি এমন মনে হয় যে ভাইয়া সাউন্ড কম আসে, সাউন্ড কি কম আসতেছে তোমাদের?
আহ আম্মুকে পদ্মাবতী হওয়ার উপদেশ নিচ্ছিল, আম্মু রাজনীতি নিয়ে আমার। আচ্ছা, অনেকে অনেক কমেন্ট করে ফেলছো, হারাই ফেললাম, সাউন্ড কম লাগতেছে, জি ভাইয়া টেনশন কাজ করতেছে। হ্যাঁ ভাই। পিতা সাহা, আরে আল্লাহ, এত কমেন্ট, কোনো কমেন্টে মানে কোনটা রেখে কোনটা পড়বে এমন একটা অবস্থা হয়ে গেছে। অনেক কমেন্ট হয়ে গেছে তাই না, একসাথে অনেক কমেন্ট হয়ে গেছে। ক্লাস কারো আটকে গেলে একটু জানাবা। না ভাই, সব ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এখন সব ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে, তো ওইখান থেকে এখন আমাদের পড়াশোনা ব্যাক করতে হবে। তো তুমি এখন 3-4 দিন যেই কোনো, ধরো তোমার ফিজিক্সের মধ্যে যে সাবজেক্টটা ভালো লাগে, কেমিস্ট্রি যেটা ভালো লাগে, ম্যাথে যেটা ভালো লাগে, বায়োলজি যেটা ভালো লাগে, যার যেইটা মন চাইবে ভাইয়া সেটাই পড়বা। কোনো কথা নাই, যার যেটা মন চাইবে তুমি সেটাই পড়বা। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে তোমার কাজ কি থাকবে? তোমার কাজ থাকবে যে, এবং এইটুকু এনশিওর করতে হবে যে পরবর্তীতে যাতে এই চ্যাপ্টার গুলাতে তোমার পড়তে বেশি সময় না লাগে, ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? তার মানে তোমার যেই সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগতো ওই সাবজেক্টটা এখন পড়বা, ওই চ্যাপ্টারটা এখন পড়বা, ওই জিনিসগুলো এখন করবা। এখন করে তুমি পড়াশোনার গতিতে আসবা, তারপর আস্তে আস্তে দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আর পরীক্ষার এক্সাম কবে হবে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসা স্বাভাবিক। এক্সাম কবে হবে এইটা আসলে আসলে কোনো এক্সাক্ট ডেট এখন অব্দি বলা যাচ্ছে না, এমনকি কোনো ধারণাই দেওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোয় যে প্রশাসন থাকে, সেই প্রশাসন এখনো, কোনো বিশ্ববিদ্যালয় এখনো ঠিকভাবে তাদের ভিসি, প্রক্টর, এগুলো কিছুই দেওয়া হয়নি। তার উপর আবার প্রশাসন দেওয়ার পরে প্রশাসন সেট করবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। এরপরে তোমার হলো যে বিশ্ববিদ্যালয়, এই যে তোমাদের যে এক্সাম না হবে, এটা একটা কমিটি গঠন করবে। সেই কমিটি তারপরে দেখবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলোতে কেন্দ্র আছে সেগুলো পরীক্ষা উপযুক্ত সময় কিনা বা উপযোগী কিনা, সেইগুলোর উপর সবকিছুর উপর ডিসিশন করে তারপরে এক্সামে একটা বড় প্রসেস রয়েছে। তাই আমি বলবো যে যারা এখনো পড়াশোনার মধ্যে ঠিকভাবে ছিল না বা পড়াশোনা অনেক গ্যাপ আছে, এখনো সুযোগ রয়েছে, কাজে লাগাও। এগুলাই হয়তোবা তোমার জন্য শেষ চান্স হয়তোবা হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, চলো। ওকে, ওকে, ঠিক আছে। আমরা ফার্স্ট উইকে হবে কিনা এখন এখন আবার বলা যাচ্ছে না। ওকে, আমরা আজকে কি করব, আমরা একটু পড়াশোনা জাস্ট স্টার্ট করার জন্য আমি আজকে একটা ইনিশিয়াল একদম প্রাথমিক একটা ক্লাস নিতে আসছি। বেশি সময় নিব না, বোরিং করব না তোমাদেরকে। আমি জাস্ট প্রথমে সূত্রগুলো নিয়ে একটু পরিচয় করাবো, তারপর সূত্র রিলেটেড দুই একটা ম্যাথ দেখাবো। আমার বেশি সময় নিব না, আমি মেইনলি আজকে সূত্রের সাথে পরিচয় করাতে তোমাদের সাথে আসছি, তোমাদেরকে সেই আগের পড়াগুলো মনে করাই দিতে আসছি তোমাদের সাথে, ঠিক আছে ভাইয়া? তো আমাদের চ্যাপ্টার গুলো একটু আমি আগে লিখি। আমাদের আগে চ্যাপ্টার কোন কোন গুলো আছে সেগুলো আগে আমরা লিখবো, তাই না? তো আমরা অবশ্যই শর্ট সিলেবাসটাকে প্রায়োরিটি দিচ্ছি। তো শর্ট সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে, সেটার মধ্যে প্রথমত আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। কি ভাইয়া? ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এরপর আছে কি ভাইয়া? এরপর আছে কি? এরপর আছে সরল রেখা। এরপর আছে কি? সরল রেখা। এরপর আছে সরল রেখা। এরপর আছে কি? এরপর আছে বৃত্ত। কি আছে ভাইয়া? বৃত্ত। এরপর আছে কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, ত্রিকোণমিতি অনুপাত, ত্রিকোণমিতি অনুপাত। তারপর কি আছে ভাইয়া? তারপরে তোমরা জানো যে অন্তরীকরণ। কি আছে? অন্তরীকরণ। তারপরে এবং ফাইনালি কি আছে ভাইয়া? ফাইনাল আছে যোগজীকরণ। তো আগে ফার্স্ট পেপারে এই চ্যাপ্টারগুলো সূত্রগুলো নিয়ে একটু আইডিয়া নিব, তারপর আমরা সেকেন্ড পেপারে যাব, ঠিক আছে ভাইয়া? আগে ফার্স্ট পেপারে সূত্রগুলো নিয়ে একটু আইডিয়া নিব, ঠিক আছে ভাইয়া? ওকে, চলো এবার আমরা কি করব, এবার আমরা শুরু করে দেই। প্রথমত আমি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। এখন ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তুমি বলতে পারো ভাই কি সূত্র শিখাবেন, এখানে তো কোনো সূত্র নেই। হ্যাঁ, তুমি ঠিক ধরছো, কোনো সূত্র নাই। তবে তোমরা বিপরীত ম্যাট্রিক্স পড়ছো না? বিপরীত ম্যাট্রিক্স পড়ছো কিনা একটু আমাকে জানাও। তোমরা বিপরীত ম্যাট্রিক্স কয়জন পড়ছো একটু আমাকে জানাও। অবশ্যই পড়ছো, অনেকেই পড়ছে বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? আগে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে, খুবই লেস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তারপরও আমরা একটু দেখবো, ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স। এই বিপরীত ম্যাট্রিক্সে কি শিখছিল বলো তো ভাই? একটা শর্টকাট শিখছিল কিনা, মনে আছে কিনা একটা শর্টকাটের কথা? আমার ধারণা সবার মনে আছে ওই শর্টকাটের কথা। কেমন ছিল বলো তো ভাইয়া? যদি ধরো এই কোন একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, যদি এই কোন একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, সেটা কি এ বি সি ডি এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলে থাকি বলো তো ভাইয়া? এটার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স কি হয়ে থাকে বলো তো? এ ইনভার্স 1 ইকুয়াল টু কি হয় বলো তো ভাইয়া?
প্রথমে কি হয়, এটা কি 1 / নির্ণায়কের মান। এখানে নির্ণায়ক কিভাবে, প্রথমে মুখ্য কর্ণের গুণফল এডি মাইনাস তারপরে কি গৌণ কর্ণের গুণফল মাইনাস বিসি, তারপরে কি হবে বলতো ভাইয়া, তারপরে হলো যে এই যে মুখ্য কর্ণটা রয়েছে, এই যে কি রয়েছে বলতো ভাইয়া, এই যে মুখ্য কর্ণটা রয়েছে, পড়াশোনা হচ্ছে না ভাই, লেখা ভুলে গেছি। তারপরে এরপরে হলো যে অরূপ স্বর্গে কেমনে বুঝবো ভাই, স্যার ওকে। আল্লাহ এত কমেন্ট। ওকে চলো আমরা ফিরে যাই আবার পড়াশোনায়, ঠিক আছে। হ্যাঁ, স্থান বিনিময়, তার মানে কি এই মুখ্য কর্ণগুলাকে কি করব বলতো ভাইয়া, আমরা স্থান বিনিময় করব। ডি এর জায়গায় এ আর এ এর জায়গায় ডি, আর বি এবং সি ওদের যে নিজস্ব চিহ্ন রয়েছে, দেখো বি এর নিজস্ব চিহ্ন কি রয়েছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস বি। সি এর নিজস্ব চিহ্ন কি আছে বলতো, শুধু সি, প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। আশা করি বুঝতে পারছো, এটা একেবারে বেসিক একটা ফর্মুলা বলতে পারো, এটা ফর্মুলা বললে ভুল হবে, এটা শর্টকাট বলতে পারি আমরা। তো আমাদের মেইন আমরা পড়াশোনায় ঢুকবো সরল রেখা চ্যাপ্টার থেকে, ফর্মুলা থেকে, ঠিক আছে ভাইয়া, ফর্মুলার দিক থেকে। চলো আমরা একটু ঢুকে যাই। তারপরে চ্যাপ্টারটার নাম কি বলতো ভাইয়া, তার মানে আমাদের কি হলো ভাইয়া বলতো, আমাদের কি হলো, আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেষ। এবার আমরা যাব কোথায়, সরল রেখায়। তার মানে আমাদের এখন নেক্সট চ্যাপ্টারটার নাম কি বলতো ভাইয়া, সরল রেখা। ঠিক আছে, একটু দেখি কি কি আসলে পড়াশোনা ছিল। তো সরলরেখা চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু ছিল, কি কি ছিল একটু আমি মনে করাই দিই। তোমাদের ছিল কি, তোমাদের ছিল কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, একটা মিনিট বারবার লাগিয়ে যাচ্ছে। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা অনেকগুলো সম্পর্ক জানি। তো যখন যেহেতু এটা আসছে প্রথমে, সেটা নিয়ে একটু কথা বলি। কার্তেশীয় আর কি বলতো ভাইয়া, পোলার, ঠিক না ভাইয়া। কার্তেশীয় কি এক্স, এক্স ইকুয়াল টু কি জানি আর কস থিটার। তারপর কি জানি ওয়াই, ওয়াই ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া আর সাইন থিটার। আর পোলারের মধ্যে কি জানি, থিটার ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মনে পড়ে কিনা বলতো ভাইয়া, মনে পড়ে কিনা। আর আমরা আর ইকুয়াল টু কি জানি বলতো ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এগুলো মনে পড়ে কিনা বলতো ভাইয়া, অবশ্যই মনে পড়ার কথা। কার্তেশীয় মানে কি, কর্তন করবে, এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করবে। এক্স অক্ষকে কি পরিমাণ কর্তন করছে, ওয়াই অক্ষকে কি পরিমাণ কর্তন করছে, এটাই বুঝায়। পোলার মানে কি বলতো ভাইয়া, মেরু গঠন করবে, কত অ্যাঙ্গেলে ঘুরতেছে, কি ঘুরতেছে, এই যে অ্যাঙ্গেল এবং ব্যাসার্ধ আসছে, অ্যাঙ্গেল কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ব্যাসার্ধ কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইগুলো আমরা কম বেশি সবাই জানি, তাই না ভাইয়া, এগুলো আমরা সবাই কম বেশি জানি। এরপরে কি, এরপরে আমরা যেটাতে যাব সেটা কি, সেটা হলো যে এগুলোর পরে আমরা যেটা শিখছিলাম কি, আমরা অনেক কিছু শিখছিলাম। কি কি শিখছিলাম মনে আছে, যখন আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকে, এর মাঝখানে আরো কিছু শিখছিলাম। সেটা কি শিখছিলাম, তোমরা এগুলো জানো যে ধরো কোন একটা সরল রেখা আছে, তার দুইটা বিন্দু আছে, x1, y1 আর কি আছে x2, y2। এখন তাদের মধ্যবিন্দুকে m1:m2 অনুপাতে আমরা অন্তর্বিভক্তি করতেছি, m1:m2 অনুপাতে আমরা কি করতেছি, অন্তর্বিভক্তি করতেছি। এখন সেই ক্ষেত্রে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে, আমরা এগুলো জানি, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তার মানে কি এই m1 এবং m2 কি কোন অনুপাতে অন্তর্বিভক্ত করছে, হয় 3:2 অনুপাতে অন্তর্বিভক্তি করতে পারতো, তাহলে m1 এর মান হয়তো 3, m2 এর মান হয়তো 2, জাস্ট এখানে ক্যালকুলেশনের মানগুলো বসাই দিবা তাহলেই হবে। আর x2 কি, দ্বিতীয় এই যে দেখো দ্বিতীয় যেই বিন্দুটা রয়েছে তার স্থানাঙ্ক, বুঝের মান, এইভাবে আমরা বের করতে পারবো। y মানে কি বলতো ভাইয়া, y মানে হলো যে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কার জন্য শিখালাম বলতো ভাইয়া, এটা কার জন্য শিখালাম, এটা আমি শিখাইছি কার জন্য বলতো, এটা আমি শিখাইছি অন্তর্বিভক্তির জন্য। এখন যদি ধরো কোনো ঘটনা হইতো যে এরকম একটা বিন্দু আছে x1, y1, এরকম একটা বিন্দু আছে x2, y2, আর এরকম একটা এখানে বলতেছে যে বহির্বিভক্তি কত, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, সেই বহির্বিভক্তি যদি x, y হয়ে থাকে, x ইকুয়াল টু কি হবে m1 x2, যদি m1 আর m2 অনুপাতে কি করে বলতো ভাইয়া বিভক্ত করে, সেই ক্ষেত্রে m1 x2 কি ওখানে ছিল কি প্লাস, এখানে হবে কি মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। আর y ইকুয়াল টু কি হবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। হ্যাঁ, বহি এবং অন্তর, হ্যাঁ বহির্বিভক্তিতে সব মাইনাস।
ওকে ওকে, আশা করি এগুলো এগুলো একেবারে ইজি জিনিস, তাই না বলো তো ভাইয়া? এরপরে আমরা যে টপিকটাতে নিয়ে কথা বলবো সেটা কি, একটু দেখো ভাইয়া। এরপরে আমাদের কি কি ছিল বলো তো ভাইয়া? ধরো একটা একটা এই যে ধরো একটা রেখা রয়েছে, এই রেখার একটা বিন্দু আছে x1, y1, আর একটা বিন্দু আছে x2, y2, আর একটা বিন্দু আছে কি x3, y3। এখন আমি বললাম যে তিনটা বিন্দু একই রেখা অবস্থান করতেছে। একই রেখা অবস্থান করা মানে সমরেখা। তার মানে কি ওরা সবগুলো তিনটা বিন্দু একই রেখায় থাকতেছে। এই সমরেখার শর্তটা কি মনে আছে কিনা? এই এই যে দুইটা বিন্দুর ঢাল যদি এমন হয় আর এই দুইটা বিন্দুর ঢাল যদি m2 হয়, তখন আমরা বলতে পারি m1 = m2। কার ক্ষেত্রে বলতো ভাইয়া? রেখাটি সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত কি ছিল? ঢাল দ্বয়ের মান সমান। আর ঢাল মানে কি আমরা বের করতেই পারি, সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি। কি পড়ে আসছে বলতো ঢালের ক্ষেত্রে? কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাই কিনা বলো তো ভাইয়া? এগুলো আমাদের সবচেয়ে ইজি প্রসেস। এরপরে আমরা যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি বলো তো ভাইয়া? ক্ষেত্রফলের জন্য আমি একটা শর্টকাট শিখাইছিলাম, আমি কিন্তু সব রিকল করতেছি, মনে রাখতে হবে। ক্ষেত্রফলের জন্য কি শর্টকাট শিখাইছিলাম বলো তো? ক্ষেত্রফলের জন্য শর্টকাট শিখাইছিলাম যে কোনো একটা বিন্দুকে 0,0 বানিয়ে ফেলবা, তাহলে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তুমি লাইফে কি করতে পারবা? অনেক বেশি শাইন করতে পারবা। মানে লাইফ যত সহজ করবা লাইফকে, ততই তো শাইন করতে পারবো অতি সহজে, তাই না? তো ওই জিনিসটার কথাই বলতেছিলাম যে কোন একটা বিন্দুকে 0,0 বানিয়ে ফেললে তুমি ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবা। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, হ্যাঁ ঢালের মান সমান। এরপরে আমরা যেই জিনিসটা দেখবো সেটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হলো লম্ব দূরত্ব। ধরো কোন একটা প্রশ্ন করতেছে যে এরকম একটা রেখা আছে, এই বিন্দু থেকে এই লম্ব দূরত্বের মান কত? এই লম্ব দূরত্বের মান কত? এখন রেখাটা যদি হয় ax প্লাস by প্লাস সি, আর এই বিন্দুটা কি x1, y1, সেক্ষেত্রে লম্ব দূরত্ব কি হবে? এই সব ক্ষেত্রে তুমি লম্ব দূরত্বের সূত্র কি বলো তো ভাইয়া? লম্ব দূরত্বের সূত্র কি? লম্ব দূরত্বের সূত্র হলো যে তুমি একটা মডুলাস দিবা, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তারপরে তুমি কি করবা? এই সরল রেখা যেটা আছে সেটার মধ্যে এই বিন্দুগুলোকে কি করবা বলতো? স্থাপন করবা। তার মানে কি শুদ্ধি পরীক্ষা করতেছো ভাইয়া? কি করতেছো? শুদ্ধি পরীক্ষা। ax1 প্লাস by1 প্লাস সি, নিচে দিবা রুট এক্স এর যে সহগটা রয়েছে সেটার মানকে হোল স্কোয়ার করবা, প্লাস ওয়াই এর যে সহগটা রয়েছে সেটাকে তুমি হোল স্কোয়ার করবা। তার মানে কি এই পুরো যে মানটা আসবে সেটাই পেয়ে যাবে তুমি লম্ব দূরত্ব। তাহলে কি বললাম ভাইয়া? প্রথমে শুদ্ধি পরীক্ষার মতো মানগুলা বসাই দিবা এবং সবশেষে তুমি কি করবা বলতো ভাইয়া? রুট দিয়ে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইটা বসাবা। এই বলতো পারবা না বলতো? লম্ব দূরত্ব কিন্তু ইম্পর্টেন্ট। লম্ব দূরত্ব থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, সালমান পাবা পাবা পাবা, একদম গাল টেনে একদম পুরো ছিঁড়ে ফেলবে দেখবে তখন। শোনো, এরপরে আসি আমরা। এরপরে আমাদের মোটামুটি তোমার কি সরলরেখার মধ্যে এই যে লম্ব দূরত্ব পড়লে মোটামুটি আর তেমন ওইভাবে তোমার সূত্র তেমন একটা লাগবে না। তাহলে আমরা এখন নেক্সট যে চ্যাপ্টারটা যাব সেটা কি বলতো ভাইয়া? সেটা হলো বৃত্ত। বৃত্ত। আচ্ছা, বৃত্তের মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের, বৃত্তের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা কি বলতো ভাইয়া? প্রথমে বৃত্তের আদর্শ সমীকরণ। মনে আছে তোমাদের আদর্শ সমীকরণের কথা? বৃত্তের আদর্শ সমীকরণের কথা কার কার মনে আছে? আদর্শ সমীকরণ। এখন বলতে পারো ভাই আদর্শ সমীকরণ কই থেকে চলে আসছে? ধরো এই হলো বৃত্ত, বৃত্তের কেন্দ্র যদি হয় h, k, বৃত্তের কেন্দ্র যদি হয় h, k, তখন সেই ক্ষেত্রে বৃত্তের ইকুয়েশন কেমন হয় বলো তো ভাইয়া? আমরা কিন্তু এখানে কিন্তু কি সঞ্চারপথের একটা বিন্দু x, y দিয়ে আমরা কিন্তু এগুলা বের করছিলাম, মনে আছে? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তার মানে কি বলতো ভাইয়া? তার মানে এটা হলো বৃত্তের আদর্শ ইকুয়েশন, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আর কি বলতো ভাইয়া? বৃত্তের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণটা কি বলতো ভাইয়া? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মনে আছে কিনা এই জিনিসগুলা? মনে আছে কিনা? এগুলা ছিল কি বৃত্তের সাধারণ সমীকরণ। এখানের মধ্যে আমরা কি শিখছিলাম বলতো ভাইয়া? ব্যাসার্ধ r ইকুয়াল টু কি শিখছিলাম বলতো ভাইয়া? রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। আর কি শিখছিলাম বলতো ভাইয়া? এখানে কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল মাইনাস g, মাইনাস f। এগুলো আমাদের পড়াশোনা রে ভাইয়া, এগুলো আমরা অনেক আগেই পড়ে ফেলছিলাম, তাই না?
স্পর্শকের সমস্যা হয়, এটা তো করাইছিলাম। আচ্ছা তারপরে দেখাবো না ইনশাল্লাহ। ভাই তোমার নামটা বললে কেমন জানি, এই অপ্রয়োজনীয় কথা বলবা না। এরপরে আসতেছি যেটা ছিল যে এখন এগুলো হওয়ার পরে আমরা বৃত্তের বিভিন্ন শর্ত দেখছিলাম, তোমাদের মনে আছে কারো ওই কথাগুলা? মনে আছে কারো? এই হলো একটা বৃত্ত, বৃত্তকে যদি এক্স অক্ষকে কর্তন করে, বৃত্তকে যদি কোনো এক্স অক্ষ কর্তন করে তখন কি ছিল বলতো ভাইয়া? কোনো বৃত্তকে এক্স অক্ষ কর্তন করলে, বৃত্তকে এক্স অক্ষ কর্তন করলে, এক্স অক্ষ কর্তন করলে করলে কর্তৃত অংশের পরিমাণ কত ছিল? কেউ কি বলতে পারবা? দেখি কে কে বলতে পারে। কর্তৃত অংশের পরিমাণ, কর্তৃত অংশের পরিমাণ সেটা কত? কর্তৃত অংশের পরিমাণটা কত বলতো? 2√g² - আর যদি ভাইয়া কোন একটা বৃত্তকে ওয়াই অক্ষ কর্তন করে, কোন একটা বৃত্তকে কি করলো? ওয়াই অক্ষ কর্তন করলো, ওই ওয়াই অক্ষ, কোন বৃত্তকে ওয়াই অক্ষ কর্তন করলে কর্তৃত অংশের পরিমাণ হবে 2√f² - এখন ধরো ভাইয়া কোন বৃত্তকে এক্স অক্ষ কর্তন করে নাই, কি করে নাই? ও কর্তন করে নাই, খুব ভালো ছেলে, ঠিক আছে, খুবই ভালো ছেলে, বাবা মায়ের কথা শুনে কি করে নাই? কোনো কাটাকাটি করে নাই, ঠিক আছে। কি করছে দেখো, সে কি করলো? জাস্ট একটা ছোট্ট করে স্পর্শ করে গেল। কি করলো? জাস্ট ছোট্ট করে স্পর্শ করে গেল। এখন কি হবে ভাইয়া? যদি স্পর্শ করে তাহলে তো কর্তৃত অংশের মান কত? 0, মানে কাটে নাই, ভদ্র ছেলে, ভালো ছেলে, তার মানে কাটে নাই, মান কত? 0। তাহলে 0 হলে তাহলে আমি কি বলতে পারি? এই কর্তৃত অংশের পরিমাণের মান কত? 0। তাহলে আমি কি বলতে পারি? c=g²। তার মানে কি আমি বলতে পারি যে কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে ভাইয়া, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেই ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? সেই ক্ষেত্রে c= কি হবে? g²। খুবই সহজ হিসাব নিকাশ। এবার ভাইয়া তুমি বলো যে ভাই বৃত্ত তো এক্স অক্ষকে স্পর্শ করলে হয়ে গেল c=g², যদি ভাই আপনার বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, খুবই ভালো মেয়ে, তখন সেই ক্ষেত্রে কি হবে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে বলো তো ভাইয়া? সেই ক্ষেত্রে কি হবে? কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তুমি দেখো তখন 2√f² - c= হবে 0, আর এটাকে ক্যালকুলেশন করলে আসবে c=f²। তার মানে কি কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে ভাইয়া জাস্ট স্পর্শ করলো তখন c= কি হয়? f² হয়। এখন মজার বিষয় কি জানো? এখানে মজার বিষয়টা আরেকটা আছে, আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো। দেখো কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এই জিনিসটা কি ছিল বলতো ভাইয়া? কেন্দ্র। কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলে থাকি। তার মানে এটা একটা আর। আবার আরেক দিক থেকে আমি তোমাকে বুঝাই, এটা যদি বৃত্তের বুজ হয় আর এটা কি হবে? অবশ্যই বৃত্তের কুটি। তার মানে এইটুকুর মান বুজ, এইটুকুর মান কুটি, খুবই স্বাভাবিক কথা। তার মানে এই ব্যাসার্ধটাই আরেক প্রকার একটা কুটি নির্দেশ করতেছে। কে নির্দেশ করতেছে? তাহলে আমি এটাও বলতে পারি যে ভাইয়া কোন একটা বৃত্ত যদি, কোন বৃত্ত যদি কি করে বলতো ভাইয়া? কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলো, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? স্পর্শ করে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ সমান সমান কি হবে? ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্রের কুটি। খুবই 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 মজার বিষয়, তাই না ভাইয়া? কেন্দ্রের কুটি কখন? যদি এক্স অক্ষকে স্পর্শ করে। আর যদি কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ কি হবে বলতো ভাইয়া? ব্যাসার্ধ কি হবে? সহজ হিসাব নিকাশ, জাস্ট দেখো এইটুকুর, এই যে দেখো এটা, এটা আর এইটা, এই যে এইটুকুর মান কত? কুটি, আর এটা কত? বুঝ। এটা বুঝ মানে এইচ, এটার মানে কি হলো কে। তুমি দেখো এটা যদি বুঝ হয়, এইটুকু কি? এইটুকু হলো বুঝ, তার মানে এইটুকু বুঝ হলে এটাও বুঝ। আরেকটা জিনিস আমি বলি তোমাকে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। তার মানে এটা হলো এক প্রকার আর। তাহলে ব্যাসার্ধ সমান সমান আমি কি বলতে পারি? কেন্দ্রের বুঝ। এখন অনেকের মনে প্রশ্ন হলো যে ভাই কোন বৃত্ত যদি আপনার এক্স এবং ওয়াই উভয় অক্ষকেই সুন্দর করে স্পর্শ করে, খুবই চালাক পোলাপানেরা, তখন কি হবে ভাইয়া? যদি কোন বৃত্ত এক্স এবং ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, খুবই চালাক, খুবই চালাক পোলাপান, ঠিক না? কাদের মতো বলতো ভাইয়া? লাস্ট আমাদের আন্দোলনের আগে কিছু কিছু পোলাপান পোল্টি খাইছে না, তাদের মতো। এখন সেই ক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া? সেই ক্ষেত্রে এক্স ও ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, স্পর্শ করলে ব্যাসার্ধ কি হবে বলতো ভাইয়া? উভয় পাশে থাকতে চায়, খুব ভালো থাকতে চায় এরা, ঠিক আছে। কি হবে বলতো ভাইয়া? ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্রের বুঝ, আবার ঠিক তেমনি হবে এটা কি বলতো ভাইয়া? সমান সমান হবে কি? কেন্দ্রের কুটি। আশা করি বুঝতে পারছো, তাই কিনা বলতো ভাইয়া? এইটুকু বুঝতে পারলে না তোমার বৃত্তের স্পর্শ, এই যে স্পর্শ, এই কনসেপ্ট গুলো আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে। c=g² = f²। আরো সহজ বাংলায় বললে c=g² = f²। এটাই হলো ঘটনা।
ওকে, এবার আসি আমরা, এবার আসি আমাদের নেক্সট নেক্সট এখন কি, এখন হলো যে, এখন হলো যে লেখো, ধরো কোন একটা বৃত্ত আছে, কোন একটা কি আছে, বৃত্ত আছে। এখন বৃত্তের ক্ষেত্রে ধরো এই বৃত্তটাকে কি করছে, যা সুন্দর করে একটা স্পর্শ করে গেছে। এখন তুমি আমাকে বলতে হবে ভাইয়া এই বৃত্তর এইটা কি বলো তো ভাইয়া, এটা হলো কি, এটা হলো তার ব্যাসার্ধ। আবার ঠিক এইটাকে আমি বলতে পারি কি, এই রেখার জন্য ax প্লাস by প্লাস c ইকুয়াল টু কি 0, এটার জন্য আমি এটাকে কি বলতে পারি, ঠিক এটাকে আমি আরেক দিক থেকে বলতে পারি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। আর আরেক দিক থেকে আমি এটাকে কি বলতে পারি, ব্যাসার্ধ। তার মানে কোন একটা বৃত্ত, যখন কোন একটা বৃত্ত জাস্ট কি করবে বলতো ভাইয়া, সরল রেখা কোন একটা বৃত্তকে স্পর্শ করবে, স্পর্শকটা কে, স্পর্শক হলো একটা সরল রেখা, সেক্ষেত্রে কি হবে বলতো ভাইয়া, কোন বৃত্ত, কোন সরল রেখা বৃত্তকে স্পর্শ করলে, কোন সরল রেখা বৃত্তকে স্পর্শ করলে, বৃত্তকে স্পর্শ করলে, স্পর্শ করলে স্পর্শকের শর্ত কি, স্পর্শকের শর্ত, স্পর্শকের শর্ত সেটা কি বলতো ভাইয়া, শর্ত হলো যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব সমান সমান কি হবে বলতো ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, সরি মডুলাসটা ভুল পাশে দিয়ে ফেলছে, লম্ব দূরত্ব সমান সমান কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো ভাইয়া, তার মানে কি বৃত্তের এটা মেইন শর্ত, লম্ব দূরত্ব সমান সমান কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে। ঠিক আছে ভাইয়া, ওকে 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 ওকে। এরপরে আমাদের লাস্ট এন্ড ফাইনালি, এবার দেখো ভাইয়া, ধরো কোন একটা বৃত্ত কি করছে, দেখো তো ভাইয়া আর একটু দেখাই, ধরো কোন একটা বৃত্ত আছে, এই বৃত্তটা এই বিন্দু থেকে জাস্ট স্পর্শকের বলছে কি, আরে ভাই আমি তো অনেক দূরে আছি, একটু আমার দূরত্বটা মেপে দেন, বলতেছে এই বিন্দুটা, খুব ভালো কথা, কি বলছে, এই বিন্দুটার দূরত্ব মেপে দেন। তার মানে কি এই যে এই রেখাটা তাহলে কি স্পর্শক, তাহলে স্পর্শকের এই যে স্পর্শকের দূরত্বটা কি হবে, এই বিন্দু হতে স্পর্শকের দূরত্ব, মানে এইটুকু দূরত্ব জানতে চাইছে। আর বিন্দুটা কি x1, y1। আর বৃত্তের ইকুয়েশন কি বলতো ভাইয়া, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আর একটা টেকনিক বলে দেয়, সব সময় বৃত্তের চ্যাপ্টারের ক্ষেত্রে যদি x² এবং y² এর সহগ যদি একের বাইরে অন্য কিছু থাকে, সব সময় 1 বানাই নিবা, মানে যদি 2 থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে দিবা, যদি 4 থাকে 4 দিয়ে ভাগ করে দিবা, যেটাই থাকবো না কেন সেটা দিয়ে ভাগ করে এটাকে 1 বানাই নিবা, তারপর যা মন চায় ম্যাথ করবা, কিন্তু মাস্ট 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 সবসময় 1 বানাই নিতে হবে। এরপরে দেখো, এখন লম্ব দূরত্ব জিজ্ঞেস করলো, তুমি কি করবা, তোমার কোনো কাজ নেই ভাইয়া, তুমি জাস্ট কি করবা জানো, একটা রুট দিবা, রুটের মধ্যে এই বিন্দুটাকে কি করবে, এখানে সিদ্ধ করে দিবা। দেখো x এর জায়গায় x1 হোল স্কয়ার, y এর জায়গায় y1 হোল স্কয়ার প্লাস 2g x এর জায়গায় x1 প্লাস 2f y1 প্লাস c, এইটুকুই হলো ম্যাথ। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি এইটুকু বুঝতে পারো, চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, সেটা কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। একসাথে সবগুলো সূত্র দেখাবো, মজা পাবা। ঠিক আছে ভাইয়া, একসাথে সবগুলা সূত্র দেখাবো, ঠিক আছে। ওকে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। এই কেউ কে বোরিং হচ্ছে কিনা বলো, এই কার কার ভালো লাগতেছে না বলো। যাদের ঘুম আসতেছে তোমরা চলে যাও। ওকে চলো, এরপরে আমরা যেটা ছিলাম, এরপরে আমরা কোথায় ছিলাম, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। এখানে কি কি সূত্র ছিল, জাস্ট তোমাকে আগে বেসিক কয়েকটা সূত্র শিখা লাগবে, সাইন a প্লাস বি, তারপর শিখা লাগবে সাইন a মাইনাস বি, তারপরে শিখা লাগবে কি কস a প্লাস বি, তারপর শিখা লাগবে কি কস a মাইনাস বি। তো এই সূত্রগুলো আমরা কম বেশি জানি, তাই না ভাইয়া, আমরা ঝালাই করতেছি এই সূত্রগুলা কিভাবে। সাইন a প্লাস বি সূত্র কি, সাইন a কস বি, আর অবশ্যই প্লাস আছে, তার মানে প্লাস কজ এ, এখানে যে এ ওইখানে তার উল্টাটা এ, তার মানে সাইন বি। ঠিক আছে ভাইয়া, মানে এখানে সাইনের সাথে এ আছে, এখানে সাইনের সাথে 100% বি হবে। এখানে কি হবে, শুধু একটা মাইনাস আসবে, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি।
এবার আসি কজেরটায়। কজ বলতেছে কি, কজ আসলে সবসময় মনে রাখবা যে কজের একটা অন্যরকম পাওয়ার থাকে, সেটা মাইনাসকে প্লাস বানাই দেয়। তার মানে কি, কজের প্লাসের বেলা হয়ে যাবে মাইনাস, কজের প্লাসের বেলা হয়ে যাবে কি মাইনাস, আর মাইনাসের বেলা হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে ভাইয়া। এখন কজের ক্ষেত্রে যেটা হয় কি, কজ সবসময় নিজেদেরকে একটু অন্যরকম লেভেলের ভাবে থাকে না, অনেক সময় মানে আমাদের সাথে এমন কিছু পোলাপান থাকে যেটা নিজেদেরকে একটা অন্য লেভেলে ভাবে, মানে কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, কিন্তু এক অন্যরকম একটা পেশি শক্তি দেখানোর চেষ্টা করে। তো ওই পোলাপানের মতো হলো কজের ঘটনা। তো এরা কি করে, কজ বলে আমরা তো ভাই ব্রাদার, আমরা একসাথে থাকবো, কোনো কথা নাই, ওরা একসাথে থাকে। আর এখানে এরা ভাগযোগ করেছিল, কিন্তু কজের ক্ষেত্রে ভিন্ন হয়ে যায়। আর সাইন এ সাইন বি, ঠিক তেমনি এখানে হবে কি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এই হলো ঘটনা। ওকে, এই চারটা সূত্র আছে। এরপরে আমরা যেটা দেখবো যে, আচ্ছা না, ওকে ওকে ঠিক আছে, ভাব নাই, শুধু ভাব নাই, আসলে ভাব নাই। এরপরে আসি, এরপরে যেটা করবো যে সেটা কি, সেটা হলো যে এটাকে একটু ছোট করে ফেলি। ঠিক আছে, এটাকে ছোট করে ফেললে যেটা হবে যে, তুমি এবার কি করবা বলো তো ভাইয়া, এখন তুমি সুন্দর করে কি করবা, এই 1 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্র যোগ করবা। তার মানে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কি হবে, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। আবার সাইন এ প্লাস বি মাইনাস, তুমি যোগ করতে পারো চাইলে, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করলে ওই একই আসবে, 2 সাইন এ কস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হবে কি, 2 কজ এ সাইন বি। খুব ভালো কথা, 2 কজ এ সাইন বি। এরপরে আসো ভাইয়া কস, কস কস এ প্লাস বি। এবার আমি কি করতেছি, এই দুইটাকে যোগ করতেছি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান সমান কি হবে বলো তো ভাইয়া, 2 কজ এ cos b, 2 cos a cos b। আর কি বলতো ভাইয়া, cos a মাইনাস b। এখানে আরেকটা মজার বিষয় বলি, সেটা হলো কি, ওই যে cos কি বলতো ভাইয়া, ওই যে cos মানে বেশি হেডাম দেখায়, বেশি তার ভাব সাব এরকম থাকে না, তো ওই যে cos হলো কি বলতো ভাইয়া, সেই তারাই যারা একসাথে ছাড়া থাকতে চায় না, এরা কি করে না, নিজের উপর আত্মবিশ্বাস কম, তাই বেশি অন্যরে নিয়ে ভাব দেখায়, তাই না? তো এরকম হলো ঘটনা। আর এটা হলো কি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, 2 sin a sin b। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, এই সূত্রগুলা একটু মনে রাখবা। এখন কথা হলো যে ভাইয়া, এখানে আপনি এইগুলা যেগুলো শিখেলেন, এগুলো কি ছিল, এগুলো ছিল প্রাথমিক সূত্র। এটাকে কি বলা হয় বলো তো ভাইয়া, এটাকে বলা হয় যোগ গুণন রূপান্তর সূত্র। কি বলা হয়, যোগ গুণন রূপান্তর সূত্র। এরপরে আসে কি, সিডি এর সূত্র। কিসের সূত্র আসে, সিডি এর সূত্র। এখন সিডি এর সূত্র কই থেকে আসলো, দেখো ভাইয়া, এ প্লাস বি কে এখন কি করবো আমরা, সি ধরবো, আর এ মাইনাস বি কে আমরা কি করবো এখন, ডি ধরবো। তাহলে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, সাইন সি প্লাস সাইন ডি। দেখো, সি ধরলাম আর ডি ধরলাম, তাহলে আসবে কি, 2 সাইন, এখন এ এই দুটাকে যোগ করলে আসে 2a ইকুয়াল টু হয় সি প্লাস ডি, আর এ ইকুয়াল টু হয় কি, সি প্লাস ডি বাই 2। আর এখানে কি আসে বলো তো ভাইয়া, এইটাকে যদি বিয়োগ করি তাহলে আসবে 2b ইকুয়াল টু সি মাইনাস ডি বাই 2, মানে বি এর মান আসে সি মাইনাস ডি বাই 2 যদি বিয়োগ করি। তাহলে দেখো, 2 সাইন এর মানটা বসাবো কি, সি প্লাস ডি বাই 2, আর কস বি এর মানটা কি বসাবো বলো তো ভাইয়া, সি মাইনাস ডি বাই 2। এরপর আসো ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডি কি হবে বলো তো ভাইয়া, সবাই একটু সূত্রগুলো লিখবা আমার সাথে, সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, এই সবাই খুবই ভালো আছি, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, অপ্রয়োজনীয় কমেন্ট অনেক দেখতেছি। এরপর আসো, cos c প্লাস cos d সমান সমান কি হবে বলো তো ভাইয়া, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর cos c মাইনাস cos d সমান সমান কি হবে বলো তো ভাইয়া, 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2। ঠিক আছে, একটু ব্যতিক্রম সূত্র, কেন সেটা তোমরা ইজিলি বুঝতে পারার কথা,
কিভাবে হয়েছে একটু ভেবে দেখবা যে কেন আমরা এখানে একটা মাইনাস কমন নেওয়া লাগছে। তুমি যদি এই জায়গাটা আসো তখনই বুঝতে পারার কথা এখানে কি হয়েছিল বলো তো ভাইয়া, এখানে cos a মাইনাস b কে আগে আনছে আর a প্লাস b কে আগে পরে আনছে। তো এইভাবে তোমরা বুঝতে পারবা সুখী দেখতে এই উল্টাপাল্টা কথা বলতেছে। ওকে চলো এরপরে আমরা তো জাস্ট তুমি এটুকু মনে রাখবা যে যোগ গুণন রূপান্তর সূত্র কি, সূত্রগুলোকে যোগ করে দিলে হয়ে যায়। আর a প্লাস বি এবং a মাইনাস বি এর জায়গায় তুমি যদি c এবং d বসাও তখন c d এর সূত্র পেয়ে যাও। একদম ইজি প্রসেস, ঠিক আছে ভাইয়া। এখন দেখো ভাইয়া এরপরে তুমি কি করলা, এই সূত্রের মধ্যে এখানের মধ্যে কি করলা, a ইকুয়াল টু যদি b হয়, a ইকুয়াল টু যদি b হয় তখন দেখো ভাইয়া কি কি পাও বলো তো ভাইয়া, সাইন কি বলো তো ভাইয়া, সাইন পাও। এখন সাইন গুলা কিভাবে পাও একটু খেয়াল করে দেখো, তুমি জাস্ট একটু করে খেয়াল করলেই হবে, ঠিক আছে। সেটা হলো যে আমরা কিসের সূত্র জানি, সাইন 2 এর সূত্র জানি না, আমরা সাইন 2 এর সূত্র জানি কিনা বলো তো ভাইয়া, আমরা সবাই জানি সাইন 2 এর সূত্র। তো সাইন 2 এর সূত্রগুলো কি কি ছিল তোমাকে মনে আছে কিনা, আমি যখন প্রথমে বেসিক সূত্রগুলো লেখাইছিলাম, কোথায় লেখাইছিলাম, এই যে দেখো একটু বড় করে দেখাই, এই যে ছিল বেসিক সূত্র। তো ওই বেসিক সূত্রগুলায় কি শিখাইছিলাম, এই যে a আর b যদি একই হয় সেক্ষেত্রে কি হবে দেখো তো, সাইন a প্লাস a ইকুয়াল টু হবে সাইন a ইন্টু কজ a প্লাস কজ a ইন্টু সাইন a, সব a হয়ে গেলে কি হবে বলো তো ভাইয়া, সাইন 2 এর সমান সমান কি হবে বলো তো ভাইয়া, সরি এই ছোট হাতে লিখছি, এই কি হবে বলো তো ভাইয়া 2 সাইন a কজ a। তার মানে কি আমরা যদি বেসিক সূত্রে আবার একটু ব্যাক করি, যখন a ইকুয়াল টু b হয় তখন আমরা সাইন 2 এর সূত্র পাই। এই সাইন 2 এর সূত্র আরো অনেকগুলা জায়গায় আমরা কি করতে পারি বলো তো, ট্রান্সফার করতে পারে এক এক করে। তার মানে সাইন 2 এর সূত্র তোমরা যে দেখো যে 2 সাইন এ কজ এ, ওটা জাস্ট এখান থেকে চিন্তা করলেই ইজিলি হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখন আমরা কি ইকুয়াল টু বি হলে সাইন 2 এর সমান সমান কি পাই, 2 সাইন এ কজ এ, ঠিক আছে ভাইয়া, 2 সাইন এ কজ এ। এরপরে আছে কি cos 2a, বলো তো ভাইয়া cos 2a যদি ওখানে cos 2a বসাও তাহলে আসবে কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এগুলো হলো কি একেবারে বেসিক সূত্র, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এরপরে যেটা করা যায় যে sin 2 এর আরো কিছু স্পেসিফিক সূত্র আছে। তার আগে আমি একটু cos 2a নিয়ে বলি। cos 2a কে তুমি sin স্কয়ার এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার বসাইতে পারবা, cos স্কয়ার এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার বসাতে পারবা। তখন কি হয়ে থাকে, তখন কি হয়ে থাকে এটা জানা লাগবে, ঠিক আছে ভাইয়া, এইটুকু জানা লাগবে। জাস্ট এগুলো বসাই দিলে হয়ে যায়, cos স্কয়ার জায়গায় 1 মাইনাস sin স্কয়ারে, sin স্কয়ার জায়গায় 1 মাইনাস cos স্কয়ারে। আর sin 2 এর এবং cos 2 এর আরেকটা সূত্র আছে। sin 2 এর সূত্র হলো যে 2 10 a বাই 1 প্লাস 10 স্কয়ারে, এগুলোকে আমরা বলি 10 এর সাপেক্ষে সূত্র। আর cos 2 এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কি করতে পারি বলো তো ভাইয়া, 1 মাইনাস 10 স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস 10 স্কয়ার a। আর 2 10 দেখো ভাইয়া 10 2 এর লাস্ট সূত্র, এটা মনে রাখবা কি 2 10 a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার a। এখন এটা কই থেকে আসছে, এটা জাস্ট এইভাবে মনে রাখবা যে 10 a প্লাস b এর একটা সূত্র আছে। কি সূত্র আছে বলো তো ভাইয়া, 10 a প্লাস 10 b, 10 a প্লাস 10 b ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a 10 b। জাস্ট এই জায়গায় কি করব বলো তো ভাইয়া, জাস্ট এই জায়গায় এর জায়গায় b আর b এর জায়গায় a বসাই দিব, তাহলেই হবে। এ বুঝতে পারছো কে কে আমাকে একটু জানাও। ओके क्लियर भैया, ओके डन। ওকে সব ক্লিয়ার, ওকে এগুলো হলো একেবারে। এরপরে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলবো সেটা কি, সেটা হলো অন্তরীকরণ।
কি ভাইয়া? অন্তরীকরণ। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো ত্রিভুজ রিলেটেড সূত্রগুলা দেখালেন না, এগুলো অনেক ইজি। মোটামুটি অনেকগুলো জিনিস ফিজিক্সেও পড়ে থাকার কথা, আবার অনেকগুলো তোমরা কিসে পড়ছিল বলো তো ভাইয়া? তো ওই টপিকগুলো তার যাওয়া হয়নি, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? ওকে চলো, ওকে চলো, ওকে চলো। এবার আমরা অন্তরীকরণ থেকে প্রথমত আমরা জানি কি লাপিতাল রুলস বা এল হসপিটাল রুলস। তো এই রুলস এর ব্যাপারে আমি একটু সংক্ষেপে মুখে বলি, এটাতে সূত্রের কিছু নাই ব্যাপারটা, এটা জাস্ট মুখে বলি। ধরো কোন একটা লিমিট দেওয়া আছে, এল হসপিটাল রুলস, লিমিটের বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই আমরা এল হসপিটাল রুলসটা ইউজ করে থাকি। ঠিক আছে? ধরো একটা লিমিটের একটা ম্যাথ দেওয়া আছে, তো লবে কিছু মান থাকে, হরে কিছু মান থাকে। তুমি আগে এখানে যে মানগুলো দেওয়া থাকে এক্সটেন্ডস টু জিরো, এই জিরো এক্সটেন্ডস টু জিরো কথা কি কে কে বলতে পারে? একটু বলো তো, এটা মানে কি বোঝায়? এটা তোমরা বলো, এরপর আমি বলতেছি। তো এই জিনিসটাকে তুমি লবে একবার বসাবা, হরে একবার বসাবা। যদি মান আসে 0/0 অথবা ইনফিনিটি বসানোর পরে, তাহলে তুমি বুঝবা যে এটা একটা কি রেজাল্ট বলো তো? অনাকাঙ্ক্ষিত একটা রেজাল্ট। এই এরকম যখন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হবে, তখন আমরা কি করব বলো তো ভাইয়া? আমাদের হসপিটালে যাওয়া লাগবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় উঠলে। আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা কোথায় যাব? হসপিটালে যাব। হসপিটালে গেলে কি করে? ডাক্তার চিকিৎসা করে। এখান থেকে আমরা হসপিটালে যাব, হসপিটালে গেলে ডাক্তার কি করবে? চিকিৎসা করবে। এখন ডাক্তার কিভাবে চিকিৎসা করবে বাবা বলো তো? ডাক্তার চিকিৎসা করবে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। এখানে আর কাটাকুটা নাই, এখানে হলো কি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কাটাকাটি করবে। ঠিক আছে ভাইয়া? তো ডাক্তার ডিফারেন্সিয়েশন করবে। ধরো ডাক্তার ডিফারেন্সিয়েশন করলো, করার পরে ডাক্তার ভাবলো যাচ্ছে দেখি তো রুগীটা আদৌ সুস্থ হয়েছে কিনা। তখন ডাক্তার আবার বসায় দেখবে যে আসলে আর 0/0 আসে কিনা, মানে করার পরে। ধরো ডাক্তার করার পরে এরকম একটা মান আসলো, লিমিট এক্সটেন্ডস টু 0 সামথিং, এরকম একটা মান আসছে ভাই, সামথিং। তো এরকম মান আসার পরে কি করলো ডাক্তার? কি করলো? চেক করলো যে আবার 0/0 আসে কিনা। তার মানে রুগী সুস্থ হয় না যদি আবার 0/0 আসে। আর যদি 0/0 না আসে, তার মানে বুঝে যাবে যে আরে রুগী তো সুস্থ হয়ে গেছে আমার। তার মানে 0/0 চেক করতে গিয়ে দেখলো যে আরে বাবা 0/0 মানে চলে আসছে, তার মানে রুগী অসুস্থ। তাহলে ডাক্তার কি করবে? আবার চিকিৎসা চালাবে। এখন ধরো থার্ড বারে গিয়ে ডাক্তার দেখলো যে না, এবার তো 0/0 আসতেছে না, তার মানে রুগী সুস্থ। রুগী সুস্থ হলে কি করে বলো তো ভাইয়া? তারপরে আমরা কোথায় যাই? কাউন্টারে যাই। কিসের জন্য বলো তো ভাইয়া? ক্যাশ কাউন্টারে যাই কি? টাকা পয়সা লেনদেনের জন্য। তার মানে তারপরে জাস্ট বসাই দিলে, এই 0 বসাই দিলে যা মান আসবে তাই হবে অ্যান্সার। বুঝতে পারছো প্রসেসটা? এটা ছিল আমাদের কি বলতো ভাইয়া? ভেরি গুড দোয়া। আর কেউ বলছে শূন্যের কাছাকাছি? আর অনেকে বলছে দেখি এক্স এর শূন্যের কাছাকাছি বলে, শূন্যের কাছাকাছি বলে। আরে ভাই, এক্সাক্ট অ্যান্সারটা বলছে কি? ওর নাম দোয়া। শূন্যের খুব কাছাকাছি, শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়। ভেরি গুড, ও খুবই সুন্দর করে বলছে। এরপর বলছে রতন কুমার বাসক বলছে যে শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়। ওকে ঠিক আছে, ওকে ওকে। দেখো এটা ছিল আমাদের এই যে কি বলতো ভাইয়া, এই যে অন্তরীকরণের চ্যাপ্টারের লিমিটের একেবারে বেসিক আমাদের এল হসপিটাল রুলস এর প্রসেস। কিন্তু এর বাইরে আমরা কিছু সূত্র দেখব। এর বাইরে আমরা কি দেখবো? কিছু সূত্র দেখবো। কি কি সূত্র? দেখো, লেখো লিমিট এক্সটেন্ডস টু 0, এক্সটেন্ডস টু 0 1 প্লাস এক্স পাওয়ার যদি হয় 1/x ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ই হবে। আর যদি দেখো লিমিট এক্সটেন্ডস টু 0, এটা কি হয় বলো তো ভাইয়া? x প্লাস 1/x হয়, x প্লাস 1/x পাওয়ার হয় x। মনে রাখবা যে এই যে ধরো কি আছে বলো ভাইয়া? ভগ্নাংশ নাই, তাহলে উপরে যাবে ভগ্নাংশ। আর এখানে ভগ্নাংশ থাকলে উপরে যাবে না ভগ্নাংশ। ঠিক আছে? তার মানে সমান সমান সব ক্ষেত্রে কি হবে? ই হবে। ই লিমিট এক্সটেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a ইকুয়াল টু কি হবে? n a n মাইনাস 1। আশা করি বুঝতে পারার কথা। এই জিনিসগুলো একটু মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? তার মানে কি এগুলা শিখতে পারলে তোমার অন্তরীকরণ মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আর বাকি সবগুলা কিসের আমরা বলতো ভাইয়া? বাকি জিনিসগুলো আমরা এক এক করে আমরা দেখছি। সেটা কি ইমপ্লিসিট ফাংশন ছিল, প্যারামেট্রিক ইকুয়েশন ছিল। এগুলোর ক্ষেত্রে কি আমরা জাস্ট কি করতাম বলতো ভাইয়া? ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে কি করতাম আমরা? কি করতাম? মাইনাস দিয়ে উপরে এক্স এর সাপেক্ষে, নিচে ওয়াই এর সাপেক্ষে। মনে আছে কিনা এগুলা? আবার আমরা কি করতাম? প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে কি করতাম বলতো ভাইয়া? dy বাই dx কি এক্স এর সাপেক্ষে উপরে একবার, নিচে
সরি, উপরে ওয়াই এর সাপেক্ষে আর নিচে কি এর সাপেক্ষে বলতো ভাই, এক্স এর সাপেক্ষে। এইভাবে মানে ওয়াই যে মানটা ছিল সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতাম, আর নিচে এক্স যে মানটা ছিল সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতাম। তারপরে কি ছিল বলতো ভাইয়া, তারপরে ছিল যে পর্যায়ভিত্তিক সমীকরণ বা পর্যায়ভিত্তিক আমরা কি বলতে পারি, যে গতির কথা মনে আছে কিনা, বারবার একটা জিনিস ফিরে আসে। তো এখানের মধ্যে ঠিক আমরা পর্যায়ভিত্তিক অন্তরীকরণ বা পর্যায়ভিত্তিক অন্তরজ যেটাকে বলা হয় না কেন, এটা হলো কি, যদি দেখবো যে আমরা যে আসলে কয়বার করলে এটা বারবার ফিরে আসে, তখন আমরা একটা রুলস বের করে ফেলি। মনে আছে কিনা এগুলা? এরপরে একদম সর্বশেষ কোনটা ছিল বলতো ভাইয়া, ওই যে ঢালের কনসেপ্ট। ঢাল কি ছিল বলতো ভাইয়া, একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পেয়ে যাই, ঢালের মান পেয়ে যাই। এই তোমরা দুষ্টামি করতেছো কেন? তোমরা বুঝতেছো কিনা আগে বলো। যা যা বলছে এতক্ষণ ক্লিয়ার হইছো কে কে আমাকে একটু বলো। ক্লিয়ার হইছো কে কে আমাকে একটু জানাও। কে কে ক্লিয়ার হইছো আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে যে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চন্দ্রা, রুদ্রকুমার চন্দ্রা। সে হ্যাঁ, সরি এটা এখানে একটু ইনফিনিটি হবে, তাড়াহুড়া করতে গিয়ে জিরো বসিয়ে ফেলছি, আটকে গেছে। ক্লিয়ার ভাই, ওকে ডান 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 ডান। ওকে ঠিক আছে ঠিক আছে, সবাই দেখি বুঝে গেছে। সবাই বুঝলে তো সমস্যা। ওকে ডান, সবাই বুঝে গেছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো যোগজীকরণ। এখন যোগজীকরণে ভাইয়া কি সূত্র আছে? যোগজীকরণে আহামরি তেমন কোন সূত্র নাই। আহামরি একটা আছে লিয়েট ফাংশন, মনে আছে কিনা? লিয়েটের কথা কার কার মনে আছে? লিয়েট, এই লিয়েটের কথা কার কার মনে আছে? লিয়েটটা তোমাদের জন্য থাকবে কি, এস ডাব্লিউ। কি থাকবে? এস ডাব্লিউ। কি এস ডাব্লিউ থাকবে? কেন এটা এস ডাব্লিউ দিচ্ছে জানো? এই সূত্রটা কারো কি বলো তো ভাইয়া, কি করো না, অ্যাপ্লাই করতে গিয়ে ঠিকভাবে পারো না। এই জন্য কি করবা, আগে লিয়েট কি, আমরা তো জানি লিয়েট কি, লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালগরিদম, সরি আলজেব্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। তার মানে কি, এই সিরিয়াল মেনটেন করে আমরা ইউ কে নির্ধারণ করি এবং ভি কে নির্ধারণ করি, তাই না? যেটা আগে সেটা ইউ, যেটা পরে সেটা ভি। কিন্তু আমরা অ্যাপ্লাই করতে গেলে প্রায় সবাই পারি না। আজকে তোমাদের কাজ হবে যে তুমি কি করবা বলো তো ভাইয়া, সামেশন অফ লন এক্স, এটার মান বের করবা, লন এক্স ডিএক্স, লন এক্স ডিএক্স, সেটা কি করবা, লিয়েটের সূত্র দিয়ে বের করবা। দেখবো যে কে কে পারে। এইটাই হবে তোমাদের কাজ ইন্টিগ্রেশন থেকে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওকে চলো আমরা মাইটি যোগজীকরণ। আচ্ছা, এবার আমরা যাব কোথায় বলো তো ভাইয়া? আমরা এবার যাব, বারবার খালি আটকে যাচ্ছে। ইনশাল্লাহ বেশি সময় নিব না রে বাবা, এখানে শেষ হয়ে যাবে। দেখো আমরা এবার যাব কোথায়, জটিল সংখ্যায়। কোথায় যাব আমরা এবার? যাব জটিল সংখ্যায়। কোথায়? জটিল সংখ্যা। এখন বলতে হবে যে জটিল সংখ্যা, তাই না? বলতে হবে জটিল সংখ্যা চ্যাপ্টারে গেলে আমরা প্রথমত যেই টপিকটা নিয়ে কথা বলতে হয় সেটা হলো বর্গমূল। কি নিয়ে কথা বলবো বলতো? বর্গমূল নিয়ে কথা বলবো। তাহলে প্রথমত আমি যদি বর্গমূল নিয়ে কথা বলতে চাই, জাস্ট বর্গমূল নিয়ে কথা বলতে চাই, ধরো রুট ওভার এক্স প্লাস আই ওয়াই, এটার বর্গমূল করতে বলছে। তার মানে কি, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু রুট ওভার আর প্লাস এক্স, তারপরে কি লিখবা, চিহ্ন চিহ্ন রুট ওভার আর মাইনাস এক্স ইন্টু কত, আই। এখন কথা হলো যে ভাইয়া চিহ্নটা কি, এইখানে যেটা থাকবে সেটাই হবে সেই চিহ্ন। এখানে যদি প্লাস হয় এটা হবে প্লাস, এখানে যদি মাইনাস হয় এটা হবে মাইনাস। আর কি বলতো ভাইয়া, এখানের মধ্যে এক্স এবং ওয়াই এর মাধ্যমে তুমি জাস্ট কি করবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি করবে বলতো ভাইয়া, করলে তুমি আর এর মান বা কি পেয়ে যাবা, মডুলাসের মান পেয়ে যাবা। আর এক্স তো কি, এক্স তো হলো বাস্তব পাঠের মান, মনেই থাকবে। এটা গেল আমাদের বর্গমূলের একেবারে বেসিক জিনিসটা। এরপরে আমরা কি থাকে, আমরা জানি যে এরপরে কি ঘনমূল বা ওমেগা চলে আসে। ওমেগার ক্ষেত্রে আমরা কি জানি, ওমেগার পাওয়ার 3 এর গুণিতক হলেই সবসময় আমরা সেটাকে কত বলতে পারি, 1 বলতে পারি। ওমেগার পাওয়ার যখনই 3 এর গুণিতক আকারে থাকবে এটা সবসময় মান কত হবে, 1 হবে। আর ঠিক তেমনি আমরা আরেকটা সূত্র জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত হবে বলতো ভাইয়া, 0 হবে। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত হবে, 0 হবে। এগুলো কিন্তু আমরা জানি। আর আই এর ক্ষেত্রে কি জানি বলতো ভাইয়া, আই এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে সবসময় 1 হয়। আর আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয় বলতো ভাইয়া, কত,
জিরো হয়ে থাকে। তো এই কয়েকটা জিনিস আমাদের কি করতে হবে বলো তো, মনে রাখতে পারবা না এই কয়েকটা জিনিস? আমার ধারণা সবাই মনে রাখতে পারবা। এইগুলা কিন্তু খুব একটা কঠিন না, তাই না? তাই মনে রাখাও কষ্টকর হবে না, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে তো মাশাআল্লাহ। এরপরে আমরা যে চ্যাপ্টারটা যাব সেটা কি যাব বলো তো ভাইয়া? সেটা হলো কি বহুপদী। কি বহুপদী? আলহামদুলিল্লাহ আমরা আবার ফিরে আসছি। ভয় পেয়ে গেছিলাম যে 12টা তো বাজে না, তাহলে মেসনের ক্লাস আটকালো কেন? আচ্ছা, ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি আটকে গেল কিনা। যাক আলহামদুলিল্লাহ আমরা আবার ফিরে আসলাম, ঠিক আছে? ওকে চলো আমরা ফিরে আসছি। ওকে ঠিক আছে, ডেমো। আচ্ছা আচ্ছা, এবার আমরা যাব কোথায়? এবার আমরা যাব বহুপদীতে, ঠিক আছে? বহুপদীতে, বহুপদী 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 ও বহুপদী সমীকরণ। এই পড়ছো না বহুপদী ও বহুপদী সমীকরণ? না পারলে আরো ভালো, না না না, মনে রাখতে পারলে ভালো, আর না পারলে খুবই খারাপ হয়ে যাবে, ঠিক আছে? বহুপদীর ক্ষেত্রে আমরা কি করব? বহুপদীর ক্ষেত্রে আগে তো আমরা জানি যে বহুপদী সমীকরণ দ্বারা কি বোঝায় বলতো ভাইয়া? যার ঘাত কি থাকবে বলতো? একের অধিক থাকবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু কত? 0 আছে। এখন এদের ক্ষেত্রে আমরা কি জানি বলতো ভাইয়া? আমরা নিশ্চয়ক পড়ছিলাম। কি নিশ্চয়ক? নিশ্চয়কে ডি দিয়ে প্রকাশ করা হয়। ডি ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া? এই তোমরা এগুলো সবাই জানো, বি স্কোয়ার মাইনাস 4ac, জানো না? হ্যাঁ জানো। এখন যদি ধরো এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনের দুটি মূল আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। বি বলতে এক্স এর সহগ, এ বলতে এক্স স্কোয়ারের সহগ, আর আলফা বিটা ইকুয়াল টু কি হবে? সি বাই এ, ধ্রুবক আর এক্স স্কোয়ারের সহগ, ঠিক আছে ভাইয়া? তার মানে কি? তার মানে হলো যে আমি যদি দ্বিঘাত সমীকরণ পাই, নিশ্চয় হবে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। আর কি হবে বলতো ভাইয়া? আর কি হবে বলতো ভাইয়া? মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। এটা আমরা সবাই জানি, তাই না ভাইয়া? বলতো ভাইয়া, এটা আমরা সবাই জানি। আর যদি ধরো, হ্যাঁ বহুপদী অনেক ইজি, আমার কাছে অনেক সহজ লাগে, ঠিক না? আর যদি ধরো তোমাকে বলা হয় যে সর্বোচ্চ বা সর্বনিম্ন বা সর্বোচ্চ মান কত কোন একটা বহুপদী ইকুয়েশনে, সেক্ষেত্রে কি করবা? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা ক্যালকুলেশন করলে যা মান আসবে তাই বসাই দিবা। সি মাইনাস বি স্কোয়ার বাই 4a যা মান আসবে তাই বসাই দিবা। আটকে যাচ্ছে কারণ হলো যে আমি জানি না নেটের অবস্থা কেন এত বাজে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা কোথায় যাব? এরপরে আমরা কণিকে যাব, তাই না? কণিকের কথা শুনলে আমাদের প্রথমত কয়েকটা পার্টের কথা মনে পড়ে, তাই না? কণিকের মধ্যে 3টা পার্ট আছে। কি কি? পরাবৃত্ত, উপবৃত্ত, আর কি আছে? অধিবৃত্ত, ঠিক না ভাইয়া? তো এগুলা অনেক বিস্তারিত, তাই আমি একটু সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? পরাবৃত্তের জন্য আমরা কি করতে পারি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই কিনা বলো তো ভাইয়া? তাই কিনা? তোমরা এগুলো শিখে আসছো, তাই না? এগুলো তোমরা সবাই শিখে আসছো। এই যে দেখছো সবাই কম বেশি জানে, এখন পরাবৃত্তর কনসেপ্টটা কেমন ছিল আমি একটু সংক্ষেপে বলি, যা সংক্ষেপে বলতে যাচ্ছি। দেখো তোমরা যদি এইটা এক্স অক্ষর পেট কাটা যায়, তখন কি হয়? যদি ধনাত্মক দিকে হয়, যার পেট কাটা যাবে তার পাওয়ার হয় 1, তার মানে এক্স এর পাওয়ার 1। যদি পেট কাটা যায় কি আর এক্স অক্ষেরই কিন্তু ঋণাত্মক দিকে, তাহলে যার পেট কাটা যাবে তার পাওয়ার হয় কত? 1। কিন্তু যেহেতু নেগেটিভ সাইডে, তার মানে মাইনাস 4ax1। আবার ঠিক এটা কি হবে বলতো ভাইয়া? এক্স স্কোয়ার ইকুয়াল টু কার পেট কাটা গেছে? ওয়াই অক্ষের, তার মানে ওয়াই এর পাওয়ার হবে 1। তার মানে কি? এগুলা পজিটিভ দিকে, তার মানে প্লাস। আর এই যে দেখো এটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, যেহেতু নেগেটিভ দিকে, তার মানে কি? নিচের দিকে। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে? নেট প্রবলেম সবাই বলতেছে। আচ্ছা বেশি সময় নিব না, ঠিক আছে? পলকে ক্লাস আটকে যাচ্ছে, মানে কি যে বলবো তোমাদেরকে। হ্যাঁ, নাহিদ ভাইয়ের কাছে আসলে কল দেওয়া উচিত। নাহিদ ভাইয়ের কল দাও, দেখো নাহিদ ভাই কি জানায় তোমাদেরকে, কেন নেটে এত প্রবলেম দিচ্ছে। মানে এরকম প্রবলেম দিলে কি মেনে নেওয়া যায় বলো তো?
এটা কোনোদিনও মানা যায় না, ঠিক আছে? এটা কোনোদিনও কি করা যায় না বলতো, মানা যায় না। ওকে, ঠিক আছে, মানা না গেলেও আমাদের মানতে হবে, ঠিক আছে? এরপরে যেটা আমরা করব সেটা কি করব, আমরা এবার যাব কিসে, আমরা একটু সংক্ষেপে চেষ্টা করতেছি। এক ক্লাসও কি দ্বিতীয় পত্র শেষ? হ্যাঁ, জাস্ট সূত্র, জাস্ট পড়াচ্ছি না রে বাবা, জাস্ট সূত্রগুলো দেখাচ্ছি, জাস্ট সূত্রগুলোর সাথে সম্পর্ক বাড়াচ্ছি তোমাদেরকে নিয়ে। জাস্ট সূত্রগুলোর সাথে কি করতেছে বলো তো ভাইয়া, আমরা দেখা সাক্ষাৎ করতেছি, এর বাইরে তো কিচ্ছু না। এরপরে দেখো উপবৃত্তে গেলে আমরা যেটা করব যে সেটা কি করব, জাস্ট আমরা জানি কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, 1 হয়। আবার কি দেখো তো ভাইয়া, এই যে দেখো এটা কি বলো তো ভাইয়া, উপবৃত্ত। এটা কি উপবৃত্ত, মনে আছে কিনা এগুলো, এটা কি উপবৃত্ত। তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কি বলো তো ভাইয়া জানি। তো উপবৃত্ত অধিবৃত্ত প্রায় একই কনসেপ্ট, তোমরা যদি কম বেশি উপবৃত্ত পারো তাহলে অধিবৃত্ত পারবা ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে বেশি কথা বলবো না, বেশি ডিপলি যাব না। আমরা কি করব, আমরা বলছিলাম যে আমি বেশি সময় নিব না, তো একটু একটু করে হিন্টস দিয়ে যাচ্ছি, ঠিক আছে ভাইয়া? এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হলো বিপরীত ত্রিকোণমিতি। কি বিপরীত ত্রিকোণমিতি। এখন বিপরীত ত্রিকোণমিতিতে কি নিয়ে কথা বলবো, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাই না? তো বিপরীত ত্রিকোণমিতিতে সূত্রের মধ্যে যেটা আছে সেটা কি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, tan ইনভার্স x plus y divided by 1 minus xy, আর tan inverse x minus tan inverse y equal to কি হবে বলো তো ভাইয়া, tan inverse x minus y divided by 1 plus xy। খুব ভালো কথা। তারপরে আমরা শিখছিলাম কি 2 tan inverse x এর তিনটা সূত্র, মনে আছে কিনা, মনে আছে কার কার? tan inverse 2x by 1 minus x square sin inverse 2x by 1 plus x square, এগুলো আমি প্রমাণও করাই দিছিলাম, ফ্রিতে ক্লাস নিছিলাম। cos inverse 1 minus x square by 1 plus x square। মনে আছে কার কার, এই মনে আছে কার কার বলো? স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। তোমাদের ক্লাস করতে আসলে যেটা হয় যায়, যদি কারো মন খারাপ থাকে সে এসে তোমাদের ক্লাস নিতে আসা উচিত, তখন তার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে, বুঝতে পারছো ভাইয়ারা? ওকে ওকে, মনে আছে সবার। এরপরে আমরা যেটা দেখবো যে সেটা কি, সেটা হলো যে আমাদের একটা জিনিস মনে থাকার কথা, সেটা কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু ছিল কি বলতো ভাইয়া, পাই বাই 2। দেখছো ভুল লিখে ফেলছি এই যে কথা বলতে গিয়ে। তবে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তাও এটা যেহেতু লিখছি সেহেতু বলে দেই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে মনে আছে কিনা দেখি কে কে বলতে পারে। যদি না বলতে পারো এইবার কিন্তু একটা মাইর হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? পড়াশোনা চান? স্বাক্ষর, তুমি কি স্বাক্ষর রাখার জন্য আবার আসছো? ওয়াও, শুভ দাদা, আমার এক বড় দাদা এখানে ক্লাসে উপস্থিত আছে। দাদা ক্লাস করেন ভালো মতো। ওকে, সবাই বলতে পারছে, ঠিক আছে। আরে ক্যাম্পাসে আসো, মাইর হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? 1। এরপরে যেটা শিখবা সেটা কি বলতো ভাইয়া, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে, পাই বাই 2। টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে বলতো, পাই বাই 2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে, পাই বাই 2। দেখো কত সহজ, তাই না? শিখেছিলাম যে একই মান আসলে সাইন 30 ডিগ্রি আর কস 30 ডিগ্রি দেখবা আসবে পাই বাই 2। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? সরি ভুল বলতেছি কেন, সাইন ইনভার্স 1 আর কি লিখবা, কজ ইনভার্স 1। দেখো সব সময় মান আসবে কত, 90 ডিগ্রি, মানে পাই বাই 2। মনে রাখবা, এগুলো মনে রাখবা, এগুলো মনে রাখলেই তোমার বিপরীত ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের কি আছে বলতো, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। একদম 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 ফিজিক্সের উল্টো, উল্টো বললে ভুল হবে, মানে সমসূত্রে গাথা।
একে অপরের পরিপূরক। কেমন? স্থিতিবিদ্যার ক্ষেত্রে আমরা কি শিখছি বলতো ভাইয়া? আমরা লব্ধির ম্যাথগুলা করছিলাম, এই করছিলাম না? লব্ধির ম্যাথগুলা, লব্ধি রিলেটেড যা পড়াশোনা ফিজিক্সে করছো সব তুমি স্থিতিবিদ্যায় পড়াশোনা কি করবা? স্থিতিবিদ্যা পড়াশোনা করবা। আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কি 2xy cos আলফা, এগুলা যা ইচ্ছা তা পড়বা। আর গতিবিদ্যার ক্ষেত্রে কি বলতো ভাইয়া? এইগুলা মনে হয় একটু তোমরা শর্ট সিলেবাসে পড়োনি। সেটা কি ছিল বলতো ভাইয়া? আমরা মনে আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার। আবার এখানে আবার ওরা কি করে দেখো, চিন্তা করে দেখো কতটা চালাক এরা। এখানে আর কি করছে জানো? এরা কি করছে, এর জায়গায় অ্যাপ বসায় তারা তাদের সম্পর্ক বদলাইতে চায়। আসলে কি এগুলো কি সম্ভব? আমরা তো জানি কই থেকে নকল করে। ম্যাথ সব কিছুতে কি করে এই জিনিস, ফিজিক্স সবসময় কি করে, ম্যাথের এই জিনিসগুলো নকল করে বসাই দেয়। তার জন্যই কিন্তু এই জিনিসগুলা। এরপরে কি আসে বলতো ভাইয়া? ভি স্কয়ার ইকুয়াল টু কি এ স্কয়ার প্লাস 2as। তারপরে কি আছে বলতো ভাইয়া? তারপরে কি আছে? s equal to ut plus half of at square। এই তো যা যা আছে এগুলা, এই যে সূত্রগুলো আছে কম বেশি এগুলো একটু শিখবা, এবং পাশাপাশি যেগুলো আছে সেগুলো হলো প্রাসের কিছু ম্যাথ আসে মাঝে মাঝে পরীক্ষাতে, দেখবা যে এই যে এরকম প্রাসের কিছু ম্যাথ আসে। সেক্ষেত্রে তোমার কি হয়, আনুমানিক উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা আর সময়কাল। এখন আনুভূমিকের জন্য কোন সূত্রটা, উচ্চতার জন্য কোন সূত্রটা, এবং কি বলতো ভাইয়া উদ্যয়নকাল মানে উঠতে যা নামতে যা, এই সূত্রগুলো একটু মনে রাখবা। ঠিক আছে ভাইয়া? আমি একটু সংক্ষেপে এখন একটু কিছু কথা বলি, শুনো। আজকে ক্লাসটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে তোমাদেরকে ম্যাথের সূত্রের সাথে আমি একটু কানেক্ট করাবো। আমি কোনো কিছু শিখাতে আসিনি। এতদিন যা পড়ছে এগুলোকে একটু জ্বালাই করানোর জন্যই আমি ক্লাসটা নিতে আসছে। তার জন্য অনেকে হয়তো ভাবছো ভাইয়া এত টান দিচ্ছেন কেন, আপনি এত দ্রুত শেষ করাচ্ছেন কেন? তার একটাই কারণ হলো যে এগুলো সব পারা জিনিস, জাস্ট তোমরা দেখতেছো আর মনে পড়তেছে, জাস্ট দেখতেছো আর মনে পড়তেছে, এই জন্য আর কি। এই যে দেখছো এক একজন মানে বস নুসরাত জাহান বলে দিচ্ছে। আরে ভাই, ক্লাসের ম্যাথ গুলো সূত্র গুলো ভুলে যায় কেন? এগুলো সহজ পূর্ণতা, এক একজন দেখে এক একজন বস তোমরা। আচ্ছা, তো তোমরা চেষ্টা করবা যে ইনশাল্লাহ বাকি সাবজেক্ট গুলোর ক্লাসগুলো এরকম নেওয়ার চেষ্টা করবা। আমরা তোমাদের রাকিব ভাই বসে বসে হাসতেছে, যাই হোক, তো ও হাসতেছে বারবার মোবাইল দেখে দেখে, কাকে দেখে হাসতেছে আল্লাহ জানে। তো এখন মেইন কথায় আসি। মেইন কথা হলো যে আমরা এখন পড়াশোনা মানে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো করে যা শিখাইছি এগুলো একটু দেখবা, দেখে তোমরা একটু আস্তে আস্তে একটা চ্যাপ্টার অনুযায়ী পড়াশোনা শুরু করবা। ঠিক আছে? কারণ পড়াশোনা আমি কি বলছি, টেকনিকটা কি শিখাই দিচ্ছি, সবচেয়ে যেটা ভালো লাগে সেটা দিয়ে শুরু কর ভাইয়া, দেখবা আস্তে আস্তে গতি ফিরে আসবে। ঠিক আছে? গতি ফিরে আসবে। এখনো হাসতেছে, কি নিয়ে হাসতেছে আল্লাহ জানে, নিজে নিজে মানুষ হাসে কিনা আমি জানি না। ওকে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। পরীক্ষা কবে হবে এটা প্রথমেই বলে দিছিলাম, যে আসলে বিশ্ববিদ্যালয়ে আগে প্রথমত প্রশাসনের যে কার্যক্রমগুলো থাকে, প্রশাসনিক যে কার্যক্রমগুলোর মধ্যে প্রথমত যেটা আসে যে বিসি প্রক্টর, এগুলো আগে নিয়োগ দিতে হয়। প্রথমত এই জিনিসগুলো আগের কমিটি ভেঙে তারপরে এগুলো দেওয়া লাগে, বিসি পদত্যাগ করা লাগে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, তারপরে এটা বসানো হয়। তারপরে কি হয়, তারপরে তোমার যেটা হয় যে তারপরে সব বিশ্ববিদ্যালয়গুলো মিলে একটা নতুন কমিটি দিবে এই যে এক্সামের, এই কমিটিগুলো আগে নির্ধারণ করতে হবে। সেই কমিটিগুলো আবার বসে অন্যান্য বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করবে, দেখে যখন দিন মনে হয় যে না এখন পরীক্ষা নেওয়ার সঠিক সময়, তখন ওরা ডেট জানাবে, অ্যাটলিস্ট 10-15 দিন তাও গ্যাপ রেখে ডেটটা জানাবে। তো বুঝতে পারতেছো প্রসেসিংটা আসলে একটু বড়, তাই কোনো অথেন্টিক কোনো খবর নাই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। রাকিব তোমার স্ক্রিনে